নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আহ, ওনার যে দ্বিতীয়বার উনি পদে বসেছিলেন, তারপর একটা মাস কিন্তু সেখানে কাটিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই এক মাসে একাধিক উনি প্রশাসনিক নির্দেশ বার করেছেন। এবং মোটামুটি আমরা দেখেছি আবার এক দাদার আবির্ভাব, নানা রকম হুমকি দিচ্ছেন নানা জনকে সেখানে। নানা দেশকে শুল্ক দিয়ে হুমকি দিচ্ছেন, কাউকে যুদ্ধ থামানোর হুমকি দিচ্ছেন। ফলে ট্রাম্প আসার পর বলা যেতে পারে একটা পৃথিবী যেটা একভাবে চলছিল সেটা হঠাৎ করে কিরকম শেপটা বদলে গেছে। আপনারা বলতে পারেন অনেকে, কিছু কিছু জায়গায় হয়তো লন্ডভন্ডও হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করেই আমরা দেখলাম যে ট্রাম্প জেলেনস্কিকে বললেন ডিক্টেটর, এবং সরাসরি পুতিনের পাশে দাঁড়িয়ে গেলেন। এবং সৌদি আরবে যে আলোচনা শুরু হয়েছে সেখানে কিন্তু ইউক্রেনের কোনো প্রতিনিধি নেই। উল্টে উনি চাপ দিচ্ছেন যে ইউক্রেনে ভোট করার জন্য, অর্থাৎ জেলেনস্কিকে সরাতে উনি তৎপর। তো কোন দিকে আমরা যাচ্ছি? এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে? ট্রাম্প যে পথ নিচ্ছে সেই পথে ইউক্রেনকে বাদ রেখেই কি এই সমস্যার সমাধান সম্ভব, মিটবে, নাকি পরিস্থিতি আরো জটিল হবে? আজকে আমরা এই বিষয়ে কথা বলবো প্রাক্তন আইএফএস অরিজিতের সঙ্গে। অরিজিৎ, স্বাগত। কি মনে হচ্ছে অরিজিৎ, ধন্যবাদ। কোন পথে যাচ্ছে পুরো জিনিসটা? সে জিলেনস্কিকে বাদ দিয়ে কি ট্রাম্প এগোতে চায়? দেখুন, ট্রাম্পের বরাবরই ঘোষিত নীতি ছিল যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ কিন্তু থামানো যাবে। এবং এই যুদ্ধ থামানো যাবে, তার কারণ হচ্ছে ট্রাম্প প্রথম থেকেই মনে করতেন যে ইউক্রেন ইউক্রেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার প্রতি একটা এমন একটা আচরণ বা এমন একটা অবস্থান নিয়েছিল যেটা রাশিয়ার পক্ষে স্বীকার করা সম্ভব ছিল না, এবং সেই জন্যই এই সংঘর্ষ। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে ট্রাম্প বরাবরই একটা রাশিয়ার পক্ষে একটা অবস্থান নিয়ে রেখেছিলেন, এবং তার অনেক যুক্তিও আছে। একটা কথা হচ্ছে যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধর শুরু হয়েছিল দুটি কারণে। একটা হচ্ছে আহ, ওই যে ডনবাস এবং লুহৎস্ক এবং ক্রিমিয়া, এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে বেসিক্যালি আহ, রাশিয়া, আহ, মানে রাশিয়ান এথনিক গোষ্ঠী বা রাশিয়ান জাতিগোষ্ঠী অধ্যুষিত। তারা রাশিয়ান বলে, তারা ইউক্রেনিয়ান বলে না। ফলে রাশিয়ার একটা বক্তব্য ছিল এই সমগ্র পূর্ব এবং দক্ষিণ ইউক্রেন আসলে কিন্তু রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়া উচিত। এবং দ্বিতীয় কারণটি হলো যে ইউক্রেনের ন্যাটোতে আহ, যোগদান। রাশিয়া কখনোই, যখন রাশিয়া স্বাধীন হয়েছিল, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তখন একাধিক তারপরে যখন ঘটনাবলী একটা দিকে বইতে শুরু করলো, রাশিয়া বরাবরই বলে এসছে যে পূর্বতন সোভিয়েত রিপাবলিকগুলো যেন নেটোতে জয়েন না করে। কেননা আহ, উম, নেটো যে স্থাপিত হয়েছিল, এটা কেন হয়েছিল? এটা হয়েছিল সোভিয়েতকে মোকাবিলা করার জন্য। সোভিয়েতের উত্তরসূরি হচ্ছে রাশিয়া। কাজেই নেটো যা কিছু অস্ত্র সম্ভার, তার যা কিছু নীতি, তার যা কিছু স্ট্র্যাটেজি, সবই এখন একটা রাশিয়া বিরোধী আম, একটা অভিমুখে খাড়া। সেই জন্য রাশিয়া বরাবরই নেটোকে একটা আহ, মানে শত্রু গোষ্ঠী হিসেবে বা একটা শত্রু গোষ্ঠী না হলেও একটা 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 শত্রু জাতীয় বস্তু হিসেবে গণ্য করে এসছে, এবং সে কখনোই চাইবে না যে তার দোরগোড়ায় তার প্রতিবেশী দেশগুলো, যেগুলো কিনা তার ইনফ্লুয়েন্সের মধ্যে থাকা উচিত, তারা নেটোতে জয়েন করুক। পুতিন বরাবরই বলে এসছেন যে তিনি কখনোই ইউক্রেনের নেটোতে অন্তর্ভুক্তি সহ্য করবেন না। দু না, হাজার সেটা তো চোদ্দ হয়নি। সালে আজকে এখনো পর্যন্ত বলা যেতে পারে তো অ্যাডভান্টেজ পুতিন, সেটা তো হয়নি, সে তো এটাতে দু হাজার অংশগ্রহণ চোদ্দ করেনি। সালের পরে, 2019 সালের পরে বিশেষত এরকম একটা শোরগোল উঠলো যে এবার ইউক্রেনকে নেটোতে নিয়ে নেওয়া হবে। এবং আপনার মনে আছে কিনা জানি না, অনেক ইউরোপিয়ান দেশগুলো কিন্তু এটাকে ঠিক মেনে নিতে পারেনি। তারা জানতো যে এর ফলে রাশিয়া প্রচণ্ড ক্রুদ্ধ হবে। এমনকি একবার জার্মানির যে নেভি চিফ,
তিনি ভারত সফরে এসেছিলেন এবং ভারত সফরে তিনি এক রুদ্ধদ্বার বৈঠকে মন্তব্য করেন যে আহ, রাশিয়াকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। এবং পুতিন যেটা করছেন সেটা হচ্ছে এই জন্যে যে রাশিয়াকে তার প্রাপ্য সম্মান ইউরোপ দিচ্ছে না। ইউক্রেনকে নেটোতে অন্তর্ভুক্ত করার কোনো দরকার নেই এবং ইউরোপে সেটা পরিষ্কার বলে দেওয়া উচিত। এটা যদিও রুদ্ধদ্বার বৈঠকে মন্তব্যটা হয়েছিল ইন্ডিয়ান ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালিসিস ইনস্টিটিউটে, যেটা এখন মনোহর পারিকার ইনস্টিটিউট অফ ডিফেন্স অ্যান্ড হুম। স্ট্র্যাটেজিক স্টাডিজ, কিন্তু সেটা কেউ ফাঁস করে দেয় খবরের কাগজে। এই ফাঁস হয়ে যাওয়ার পরে জার্মানির যে নৌবাহিনীর যে চিফ, তাকে কিন্তু বরখাস্ত করা হয় দেশে ফিরে যাওয়ার সাথে সাথে। অর্থাৎ পশ্চিমী দেশগুলোর মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে ইউক্রেনকে এরকম নেটোতে ভর্তি করার এইসব যে জিনিস, সেটাকে রাশিয়া মানে ভালো চোখে দেখবে না। কিন্তু সেই সময় আম, একটা ইউরোপের মধ্যে একটা জাতীয়তাবাদ জেগে উঠেছিল। তাদের মনে হয়েছিল যে এইসব যে দেশগুলো যেমন এস্টোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, ইউক্রেন, এরা সব আন্ডারডগ এবং এদের দরকার ইউরোপিয়ান ইউনিয়নের আহ, মানে আমব্রেলা আর কি, মানে প্রোটেক্টিভ আমব্রেলা, মানে রক্ষা কবচ। হুম। এবং তার সঙ্গে এই দেশগুলোও ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হতে চাইছিল, তার কারণ ছিল অর্থনৈতিক। আহ, যাই হোক, প্রথম থেকেই এটা ভেবে এসেছিলেন যে যে রাশিয়া একটা বড় দেশ, শক্তিশালী দেশ, তার চারদিকে তার একটা ইনফ্লুয়েন্সের একটা স্ফিয়ার, একটা তার যে ইনফ্লুয়েন্স, তার একটা ব্যাপারটাকে তিনি মেনে নিয়েছিলেন। তাকে তার বিশেষ মানে ঘাঁটানোর কোনো না, অভিপ্রায় আমার ছিল কথা না। হচ্ছে অরিজিৎ, ট্রাম্প পুতিনের মধ্যে গণতান্ত্রিক মানুষ দেখছেন। আর ওদিকে দাঁড়িয়ে জেলেনস্কির এটা ঠিকই জনপ্রিয়তা কমেছে। আমি একটা সার্ভে দেখছিলাম 2022 সালে যেটা 90% ছিল, 2023-এ সেটা 77% হয়েছে, এবং 2025-এ সেটা 57% হয়েছে। কিন্তু ট্রাম্পের কাছে সেটা বলছে যে 4%। জেলেনস্কি আবার বলেছে এটা হচ্ছে রাশিয়া তাকে যা ফিড দিচ্ছে তিনি সেটাতে বলছেন। এবং সেখানে মার্শাল ল আছে আহ, ইউক্রেনে, তার মধ্যেও তিনি সেখানে ভোট করতে বলছেন। আর অথচ আহ, রাশিয়াকে নিয়ে তিনি মনে করছেন সেখানে গণতন্ত্র আছে। না, তিনি সেরকম কিছুই মনে করছেন না। তিনি যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে রিয়াল পলিটিক, মানে বাস্তবতার মানে রিফ্লেকশন। তার বক্তব্যটা কি? তার বক্তব্যটা যুদ্ধ থামাতে হবে। যুদ্ধ থামাতে গেলে কি করতে হবে? যুদ্ধ থামাতে গেলে তাকে রাশিয়াকে কনসেশন দিতে হবে, রাশিয়াকে ছাড় দিতে হবে। কেন? নইলে রাশিয়া যুদ্ধ থামাবে না। আর এখন যুদ্ধ থামানো না থামানোটা রাশিয়ার উপর নির্ভর করছে, কারণ রাশিয়া এখনো 10 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারে। তার যথেষ্ট হুম। ফিনান্সিয়াল তাকত রয়েছে এবং সামরিক তাকত রয়েছে। কিন্তু ইউক্রেন 10 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারে না। ইউক্রেন বেসিক্যালি যদি ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকা সাপোর্ট না করে, তাহলে ইউক্রেন হুম। 2 মাসও যুদ্ধ চালিয়ে যেতে পারে না। এখন যদি ইউক্রেনকে সাপোর্ট করতে হয়, তাহলে এতদিন পর্যন্ত আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুজনে মিলে প্রায় 300-400 বিলিয়ন ডলার সাহায্য করেছে। এবার যদি আমেরিকা সাহায্য বন্ধ করে দেয়, তাহলে খালি ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষে অতটা সাহায্য করা সম্ভব হবে না। ফলে ইউক্রেন কতটা যুদ্ধ টেনে নিয়ে যেতে পারবে তার সম্ভাবনা কম। সেটা সেটা বোঝা যাচ্ছে না। একটা হতে পারে যে এর ফলে একটা ইউরোপের মধ্যে একটা জাতীয়তাবাদের একটা ঢেউ উঠবে, ফলে ইউরোপ আরও সাহায্য করবে ইউক্রেনকে এবং যুদ্ধ আরও ছড়িয়ে যেতে পারে। হুম। যাই হোক, ট্রাম্প যেটা চেষ্টা করছেন যুদ্ধ থামানোর জন্য, এবং সেই জন্য তাকে রাশিয়াকে মানে তেল দিয়ে চলতে হবে আর কি। তার রাশিয়ার হুম। দাবিগুলো তাদের মেনে নিতে হবে, নইলে রাশিয়া থামবে না। এখন রাশিয়ার কোন দাবিগুলো মিনিমাম মেনে নিলে পরে রাশিয়া থামবে? রাশিয়ার মিনিমাম যে দুটো দাবি মেনে নিতে হবে, সেটা হচ্ছে ওই যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেই জায়গাগুলো রাশিয়াকে রাখতে দিতে হবে। সেটা হচ্ছে ক্রিমিয়া, যেটা কিনা রাশিয়ার কৃষ্ণ সমুদ্রের নৌবহর পোতের মানে কেন্দ্র, এবং লুখোৎস্ক এবং ডনবাস্ক এবং প্রবাবলি প্রবাবলি উপরে খার্কিভ এরিয়াটা। যাই হোক, এবং তারপর দ্বিতীয় কথা হচ্ছে এটা গ্যারান্টি দিতে হবে যে ইউক্রেনকে নেটোতে নেওয়া হবে না। হুম। বা হুম। ইউরোপিয়ান না, ইউনিয়নের তাছাড়া সঙ্গে। রাশিয়ার ওপর 24,000 স্যাংশন আছে, যেটা আমি দেখছিলাম যে না, 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 সেটা পরের মার্কিন কথা বিদেশ সেটাই। সচিব বলছে যে হুম। ডিলটা যদি কমপ্লিট হয়ে যায় স্যাংশন তুলে নেওয়া হবে। অর্থাৎ এই যে ডিল, না, ওদের কাছে তো ডিল, তাহলে সেটা স্যাংশন উঠে যাবে। দেখুন, যখন নেগোসিয়েশনে যাচ্ছেন তখন নেগোসিয়েশনে অনেকগুলো ধাপ থাকে। একটা হচ্ছে আপনি মিনিমাম কি দিচ্ছেন, আপনি ম্যাক্সিমাম কি হুম। দিচ্ছেন, এবং রফাটা হবে মাঝখানে। এখন ট্রাম্পের মিনিমাম কি দেওয়া আছে? ট্রাম্প মিনিমাম এই এই দুটো দিতে রাজি আছেন যে রাশিয়ার যে এলাকাগুলো দখল করে নিয়েছে সেগুলো রাশিয়াকে রাখতে দাও, এবং ইউক্রেনকে যেন নেটোতে অন্তর্ভুক্ত না করা হয় এই মর্মে একটা মুচলেকা দিয়ে দাও। কেমন?
কিন্তু রাশিয়া তো তাতে, রাশিয়া যখন নেগোসিয়েশনে আসছে তখন তো তাতে সন্তুষ্ট নয়, তার সঙ্গে আরো 10টা তার দাবি আছে। সেই দাবিগুলো কি? যে রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশনগুলো আছে সেই স্যাংশনগুলো তুলে নাও, যাতে কিনা রাশিয়ার আবার তার তেল রপ্তানি শুরু করতে পারে, অন্য সমস্ত ভাবে তার যে রাশিয়ার যে পয়সা কড়ি যেগুলো আমেরিকার ব্যাংকে বাজেয়াপ্ত হয়ে আছে সেগুলো রাশিয়া ফিরে পেতে পারে ইত্যাদি। এখন কথা হচ্ছে মাঝামাঝি কোথাও একটা রফা হবে। হুম। এগুলো যখন না, কিন্তু রাশিয়ার সেই যে, রফায় কি ইউক্রেন থাকবে না থাকবে না? মূল তো যেটাই রফা মানে আর কি এখন জেলেনস্কির সামনে দুটো রাশিয়া, পথ। দেখুন একটা যেগুলো হচ্ছে যেগুলো মেনে নাও। দ্বিপাক্ষিক ব্যাপার, দ্বিপাক্ষিক হ্যাঁ। ব্যাপার যেটা রাশিয়ার থেকে স্যাংশন তুলে নেওয়ার ব্যাপারে, তাতে ইউক্রেনের কোনো ভূমিকা নেই। না, রাশিয়ার আমি উপর বলছি তখন এই যে স্যাংশন যুদ্ধ, হয়নি। এই যে আজকে আজকে যে আরব সৌদি আরবে হচ্ছে এবং পরবর্তীকালে শোনা যাচ্ছে যে সৌদি আরবেই হয়তো পুতিন আর ট্রাম্পের বৈঠক হতে পারে। কারণ যেহেতু চীনেও হবে না বা ইউরোপের কোনো কান্ট্রিতেও হবে না, হয়তো সৌদি আরবেই হতে পারে। সেই হ্যাঁ, জায়গায় এমন মনে করা হচ্ছে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হয়তো ইউক্রেনের উপর চাপিয়ে দেওয়া হবে। তাহলে এখন জেলেনস্কির পক্ষে তো যাওয়ার কোনো জায়গা নেই। একটা হচ্ছে মেনে নাও, মেনে নিয়ে তাহলে তুমি নিজের দেশ থেকে সরে যাও, আর না হলে এখান থেকে উৎখাত হও, এর বাইরে তো কিছু নেই। হয়তো ট্রাম্প বুঝতে পেরেছেন যে জেলেনস্কি এটা মেনে নেবে না, সেই জন্যই তিনি জেলেনস্কিকে রাখছেন না সমীকরণের মধ্যে। এবং সেই জন্যই হয়তো তিনি জেলেনস্কির বিরুদ্ধে এইসব বলছেন যে ওনার পাবলিক সাপোর্ট নেই, উনি তো ওনার 4% সাপোর্ট ইত্যাদি ইত্যাদি। আহ, কেননা ট্রাম্পের বক্তব্য হচ্ছে যদি জেলেনস্কির বদলে অন্য কেউ আসে ক্ষমতায়, তাহলে হয়তো সে যতটা সহজে এই রফা মেনে নেবে, জেলেনস্কি হুম। অতটা সহজে মেনে নেবে না, জেলেনস্কি মেনে নেবেনই না। হুম। হ্যাঁ, কেননা তিনি নেবেনই না। নিজেকে, তবে মেনে হ্যাঁ নেওয়া তিনি মানে তো তার চলে যাওয়া। যে একদিন মেনে নেবেন তাকে সরে যেতে হবে। শুধু সরে যাওয়া নয়, তিনি এখন নিজেকে একটা মানে ইমেজ তার তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে ওই মানে দেশপ্রেমী ইউক্রেনের জাতীয়তাবাদের হুম। প্রতীক ইমেজ। হ্যাঁ, তিনি সেই ইমেজের মধ্যে এতটাই মেতে উঠেছেন যে তার স্ত্রীর সঙ্গে ডিভোর্সও হয়ে গেছে। তার স্ত্রীও বলেছেন যে ইউনো দ্যাট তুমি দেশ বা পরিবার যে কোনো একটা বেছে নাও বলে চলে গেছেন। হ্যাঁ। আহ, তো তো জেলেনস্কির পক্ষে অন্য কিছু মানে কম্প্রোমাইজ করা একেবারেই সম্ভব নয়। উনি পুরো কেরিয়ারটা এর সঙ্গে, তার ভাবমূর্তিটা, তার সমস্ত কিছু এর সঙ্গে এতটাই জড়িয়ে ফেলেছেন। সেই জন্য জেলেনস্কি থাকলে পরে রফা হওয়াটা খুব কঠিন বলে হয়তো ট্রাম্প মনে করছেন, এবং সেই জন্যই ট্রাম্প জেলেনস্কির বিরুদ্ধে এই যে আক্রমণগুলো, এ, এই যে পাবলিক যে স্টেটমেন্টগুলো, এগুলো একটু মানে হ্যাঁ, দিতে শুরু চড়িয়েছে। করেছেন। হ্যাঁ। আমরা এরা কিছুদিন আগে যেটা দেখলাম যে হামাসকে আহ হুমকি দেওয়ার পর হামাস কিন্তু আবার বন্দি ছাড়তে শুরু করেছে, যারা পণবন্দি ছিল, যারা ছাড়বে না বলেছিল তারা আবার রিলিজ করা শুরুও করে দিয়েছে। কি মনে হয় অরিজিৎ, যে জেলেনস্কি কি এরকম ভাবে একই ভাবে মাথা নত করবে না কোনো জায়গায় আছে? কারণ ইউরোপিয়ান দেশগুলোও কিন্তু এখনো সবাই মিলে যে পেছনে দাঁড়াবে এরকম কিন্তু এখনো পর্যন্ত কোনো আহ, ঠিক নেই যে সবাই মিলে একজোট হয়ে দাঁড়াবে, তাদের মধ্যেও দোদুল্যমানতা আছে। এই জায়গায় যে প্রাক্তন কমেডিয়ান, যে আজকে আজকে ওখানকার সব থেকে বড় নায়ক বলা যেতে পারে, সে কি আহ, কোন দিকে তার, আপনি কিভাবে দেখছেন যে আগামী দিন কোন দিকে যাচ্ছে? 2025টা তার পক্ষে, জেলেনস্কির পক্ষে কোন দিকে যাচ্ছে? আমেরিকার সমর্থন ইউক্রেন থেকে উইথড্র করা হয়ে গেছে, প্রত্যাহার হয়ে গেছে, ওটা আর ফিরে হুম। আসছে না যতদিন ট্রাম্প থাকছে। কথা হচ্ছে যে ইউরোপ কি ইউক্রেনকে সমর্থন করে যেতে পারবে? মানে খালি মৌখিক সমর্থন তো নয়, তাকে পয়সা করে দিয়ে অস্ত্র সম্ভার দিয়ে সমর্থন করতে হবে। এবার যদি তুমি যদি দেখো ইউরোপের অবস্থা, ফ্রান্স খুব একটা আগ্রহী নয় ইউক্রেনকে সমর্থন করে চালিয়ে যেতে। আহ, ইটালিও খুব একটা আগ্রহী নয়। না, ব্রিটেন হয়তো করবে। ইউক্রেনের প্রধান সমর্থক হচ্ছে জার্মানি। হ্যাঁ। হ্যাঁ, ব্রিটেন কিছুটা, নতুন লেবার পার্টি এসছে, হ্যাঁ। হুম। ব্রিটেন এবং জার্মানি প্রধানত, দ্বিতীয় ব্রিটেন, তৃতীয় স্পেন। জার্মানিতে ইলেকশন আসছে মে মাসে। যদি জার্মানিতে কোনো দক্ষিণপন্থী দল ক্ষমতায় আসে, আমার মনে হয় না তারা ইউক্রেনকে আর সেই সাপোর্ট করবে যেরকম আগে করতো। এবং সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে ইউক্রেনের সমর্থনটাও অনেকটাই ডাইলিউটেড হয়ে যাবে, অনেকটাই কমে যাবে। হুম। সেক্ষেত্রে কিন্তু ইউক্রেনের পক্ষে এই যুদ্ধ আর বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হবে না। যদি নাও আসে, যদি জার্মানিতে যদি বর্তমান সরকার আসবে না, যাই হোক, যদি ইউরোপের তরফ থেকে কোনো আহ, নীতি যদি চেঞ্জ নাও হয়, তাহলেও ইউরোপের পক্ষে আহ, এই যুদ্ধ চালিয়ে যাওয়া খুব একটা বেশি দিন সম্ভব হবে না। সুতরাং আমার মনে হয় যে আগে বা পরে একটা রফাতে আসতেই হবে।
এখন এটা হচ্ছে, ধরুন অনেকটা ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের কথা ভাবুন। ভারতের যা পয়সা কড়ি আছে, যা রিসোর্সেস আছে, তাতে সেই যুদ্ধ হয়তো 1 বছর চালিয়ে যেতে পারে। পাকিস্তান কিন্তু 1 মাসের বেশি যুদ্ধ চালাতে পারবে না। কাজেই 1 মাস পরে একটা রফা করতেই হবে। এখন পাকিস্তানকে যদি আমেরিকা ইত্যাদি অনেকে কিছু সাহায্য করতে থাকে, তাহলে সে 1 মাসের জায়গায় 2 মাস, 3 মাস, 4 মাস চালাক, কিন্তু তারপর তাকে একটা রফা করতে হবে। এটা অনেকটা সেই ধরনের ব্যাপার। সুতরাং একটা হুম। রফা করতেই হবে, আগে বা পরে। সেটা 1 মাসের মধ্যেও হতে পারে, বা 2 মাস, 3 মাসও লাগতে পারে, কিন্তু একটা রফা করতে হবে। আর যখন রফা করতে হ্যাঁ। হবে, তখন রাশিয়ার পক্ষে কিন্তু পাল্লা ভারী থাকবে। হ্যাঁ, না, আমার কথা হচ্ছে ইউক্রেনে রফা করার পর জেলেনস্কির তো আর সেই পজিশন থাকবে না, হয়তো পদেও থাকবে না। আজকে যে জায়গায় নিয়ে গেছে, কারণ 3 বছর জেলেনস্কি ধরে তাকে যুদ্ধে নিয়ে গেল, এখন রফার কথা সেটাও আমেরিকার জেলেনস্কি এক- টার্মে গিয়ে বা রাশিয়ার টার্মে গিয়ে, ফলে তার তো রাজনৈতিক বলা যেতে পারে আত্মহত্যা। জেলেনস্কি একজন ব্যক্তিত্ব, তিনি থাকলেন না থাকলেন, কোথায় গেলেন, তাদের কারো কিছু যায় হুম। আসে না। আহ, অরিজিৎ, আজকে আর একেবারেই সময় নেই, কিন্তু আমাদের দেখা যেটা কতদিনে এই যে জেলেনস্কি যে হুমকি দিয়েছেন, তিনি সেই হুমকিটা জিয়ে রাখতে পারেন কিনা, বা পারলেও কিভাবে পারেন, বা আদৌ পারেন কিনা। উল্টো দিকে ট্রাম্প পাল্টা কি বলে, ট্রাম্প তার হাতের কার্ডটা দেখিয়ে ফেলেছেন। যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে আর কি, রাষ্ট্রপতি হওয়ার আগে কথা বলেছিলেন জেলেনস্কির সঙ্গে, এবং সেই মিটিংয়ে ইলন মাস্কও ছিলেন। ইলন মাস্ক এখন দেখলাম যে এক্স হ্যান্ডেলে লিখছেন যে জেলেনস্কি শুধুমাত্র পাওয়ার বোঝেন আর সম্পত্তি বানিয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে ট্রাম্প বা ট্রাম্পের চারদিকে ঘিরে থাকা লোকজন জেলেনস্কি কি ভাবে। অতএব বলাই যেতে পারে অ্যাডভান্টেজ পুতিন। তো আমি চলুন আমি এখানে আমরাও লক্ষ্য রাখি। হ্যাঁ। আমি এখানে একটা কথা বলতে চাই, যে কিন্তু এর একটা এর একটা প্রভাব ভারতের উপরও পড়বে। যদি হুম। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মধ্যে একটা রফা হয়, যদি রাশিয়ার উপর যে স্যাংশন গুলো আছে সেই স্যাংশন গুলো কিছুটা উইথড্র করা হয়, হুম। তাহলে কিন্তু তার একটা পজিটিভ একটা প্রভাব ভারতের উপরে পড়বে। হুম। না, কারণ ভারত তো ভারতের, এমনিও রাশিয়া থেকে তো নিচ্ছিল, ভারত তো রাশিয়া থেকে না তার কথা ভারত না, তো বন্ধ করেনি। ভারত, না, যেহেতু একটা স্যাংশনস আছে রাশিয়ার ওপর, হুম। সেই জন্য ভারত এবং রাশিয়ার মধ্যে যে বাণিজ্য, সেই বাণিজ্য হুম। এখন বার্টার পদ্ধতিতে বা হুম। রুবেলের মাধ্যমে একটা রফা করার একটা ব্যাপার আছে, সেটা হুম। বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে রাশিয়ার কাছ থেকে অস্ত্র সম্ভার কিনলে পরে আমেরিকান অস্ত্র সম্ভার আমরা কিনতে পাচ্ছি না। কেননা একটা কাটসা বলে একটা 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 আইন পাশ করা হয়েছিল 2021 সালে, সেই জন্য এই ব্যাপারগুলো কিছুটা প্রশমিত হবে বলে আমার ধারণা। অরিজিৎ, অসংখ্য ধন্যবাদ। চলুন আমরাও নজরে রাখি যে এরপরে ট্রাম্পের পরবর্তী স্টেপ কি হয়, যেখানে জয়শঙ্করের ভাষায় যে আপনি যেরকম ভাবে ট্রাম্পকে এরকম সরল পাটিগণিতে ট্রাম্পকে আপনি বুঝতে পারবেন না। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।